রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। ইরান জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং উভয় পক্ষই এমন একটি সমাধানের দিকে কাজ করছে যা উপসাগরীয় অঞ্চলে নৌ চলাচল স্বাভাবিক করতে সহায়তা করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনার অগ্রগতির ব্যাপারে আশাবাদী অবস্থান নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালী ইস্যুতে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার মতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং একটি সমঝোতার সম্ভাবনা আগের তুলনায় অনেক বেশি। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আরও আশাবাদী মন্তব্য করে বলেছেন, আলোচনার ফলাফল খুব শিগগিরই সামনে আসতে পারে। তার ভাষায় আজ অথবা আগামীকালই একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সম্ভাব্য চুক্তির বিস্তারিত শর্ত বা কাঠামো সম্পর্কে তিনি কিছুই জানাননি। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এটি পুনরায় নিরাপদ ও উন্মুক্ত করা আন্তর্জাতিক অর্থনীতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক উত্তেজনার কারণে তেল পরিবহন, বীমা ব্যয় এবং জ্বালানির দামে অস্থিরতা দেখা দিয়েছিল। ফলে আলোচনায় অগ্রগতি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক বাজারে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। আলোচনায় জড়িত পক্ষগুলো কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি একটি সমঝোতা হয় তবে তা শুধু হরমুজ প্রণালীতে নৌ চলাচল পুনরুদ্ধারই নয়, বরং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ইয়েমেনের হুথি আন্দোলন দাবি করেছে সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার ওয়াফায়ের ওপর সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা তাদের ঘোষিত সামুদ্রিক অবরোধ বাস্তবায়নের অংশ। হুথি সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সৌদি আরবের বিরুদ্ধে আরোপিত সামুদ্রিক অবরোধ কার্যকর করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, লোহিত সাগর ও আরব সাগরে চলাচলরত সৌদি তেলবাহী ট্যাঙ্কার ওয়াফাকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয় এবং হামলাটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে দাবি করা হয়েছে। তবে হামলায় জাহাজটির ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা বা স্বাধীনভাবে এ দাবির সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। হুথিদের দাবি অনুযায়ী 22 জুলাই থেকে সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ শুরুর পর এ পর্যন্ত তাদের বাহিনী মোট 8টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, এই সময়ের মধ্যে লোহিত সাগর ও আরব সাগরে 29টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারকে গন্তব্যে যেতে বাধা দেওয়া হয়েছে এবং সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিরা সৌদি আরবের জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার দাবি করে আসছে। তাদের ভাষ্য, এসব অভিযান ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন, সামরিক অভিযান এবং আঞ্চলিক সংঘাতের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হচ্ছে। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ বা আন্তর্জাতিক নৌ নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে হুথিদের সর্বশেষ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে এ ধরনের হামলা অব্যাহত থাকলে লোহিত সাগর ও আরব সাগর অঞ্চলের জ্বালানি পরিবহন, বৈশ্বিক বাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর নতুন করে চাপ সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ 28 ফেব্রুয়ারি শুরুর পর থেকে পাকিস্তানের অবস্থান মোটামুটি অপরিবর্তিত রয়েছে। ইসলামাবাদ শুরু থেকেই এসব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে এবং সংকটের সমাধানে সংলাপ ও কূটনৈতিক পথের উপর জোর দিচ্ছে। এবছরের এপ্রিল মাসে পাকিস্তানের উদ্যোগে ইসলামাবাদে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় জুন মাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটিকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হয়েছিল। তবে শান্তি প্রতিষ্ঠার প্রতিটি প্রচেষ্টাই অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ে। এপ্রিলের যুদ্ধবিরতি কয়েকদিনের মধ্যেই কার্যত অকার্যকর হয়ে যায়। এরপর যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরগুলোর উপর নৌ অবরোধ আরোপ করে। পরে জুনের সমঝোতা স্মারকও 1 মাসের বেশি টেকেনি। উভয় পক্ষের মধ্যে নতুন করে পাল্টা হামলা শুরু হয় এবং যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ
পুনর্বহাল করে। এসব ঘটনার পরও পাকিস্তান তার কূটনৈতিক অবস্থান থেকে সরে আসেনি। জুলাই মাস জুড়ে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংগুলোতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বারবার বলেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ওই সমঝোতা স্মারকই এখনও সবচেয়ে কার্যকর ভিত্তি। যদিও এর আওতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি একাধিকবার ভেঙে পড়েছে, তবু ইসলামাবাদের মতে সংলাপ ও সমঝোতার বিকল্প নেই। বিশ্লেষকদের মতে পাকিস্তান একদিকে প্রতিবেশী ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গেও কূটনৈতিক ভারসাম্য রক্ষা করছে। তাই চলমান সংঘাতের মধ্যেও দেশটির সামরিক অবস্থানের পরিবর্তে মধ্যস্থতা, সংযম এবং আলোচনার পথকেই অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচলের করিডোর চালুর লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। উভয় দেশ এমন একটি ট্রানজিট ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে যা উপকূলীয় দুই রাষ্ট্রের সার্বভৌম অধিকার ও নিরাপত্তা উদ্বেগকে সমানভাবে গুরুত্ব দেবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, কৌশলগত এই জলপথে জাহাজের প্রবেশ ও প্রস্থানের জন্য নিরাপদ রুট নির্ধারণই আলোচনার মূল বিষয়। তিনি বলেন, প্রযুক্তিগত ও রাজনৈতিক উভয় পর্যায়েই আলোচনা চলছে এবং তা ইতিবাচক পরিবেশে এগিয়ে যাচ্ছে। বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী ইরান ওমানের সহযোগিতায় ভবিষ্যতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় কাঠামো ও প্রক্রিয়া নির্ধারণে কাজ করছে। আলোচনা শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে বন্ধ রয়েছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে ইরান ওমানের চলমান আলোচনা সফল হলে ভবিষ্যতে সীমিত পরিসরে নিরাপদ নৌ চলাচল পুনরায় শুরু করার পথ তৈরি হতে পারে। তবে এর বাস্তবায়ন অনেকাংশে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার উপর নির্ভর করবে। এ কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজার, শিপিং খাত এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আলোচনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানে আলোচনার ফলাফল নিয়ে আশাবাদ থাকলেও চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর ভবিষ্যৎ পরিস্থিতি অনিশ্চিতই রয়ে গেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে তারা সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার ওয়াফাকে উত্তর লোহিত সাগরের ইয়ানবু উপকূলের কাছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। বুধবার দেয়া এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, হামলাটি নির্ভুলভাবে পরিচালিত হয়েছে এবং এটি সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ বাস্তবায়নের অংশ। ইয়াহিয়া সারির দাবি, গত 22 জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ শুরু হওয়ার পর থেকে এটি অষ্টম সৌদি তেলবাহী ট্যাঙ্কার যা ইয়েমেনি বাহিনীর হামলার শিকার হয়েছে। তিনি আরও বলেন, ইয়েমেনি বাহিনী এ পর্যন্ত 29টি সৌদি তেলবাহী জাহাজের চলাচল বাধাগ্রস্ত করেছে, ফলে সেগুলোকে লোহিত সাগর ও আরব সাগরের দিকে ফিরে যেতে বাধ্য হতে হয়েছে। ইয়েমেনি মুখপাত্রের ভাষ্য অনুযায়ী উত্তর লোহিত সাগরে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও বিস্তৃত করা হবে। তিনি সতর্ক করে বলেন, সব নৌপথ বন্ধ না হওয়া পর্যন্ত এসব অভিযান চলতে থাকবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় সৌদি আরবের ইয়েমেন সীমান্ত সংলগ্ন নাজরান বিমানবন্দরের কেন্দ্রীয় রাডার ব্যবস্থা অচল হয়ে গেছে বলে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এএফপি মঙ্গলবার একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে জানায়, হামলায় বিমানবন্দরের প্রধান রাডার ক্ষতিগ্রস্ত হওয়ায় এর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিমানবন্দরের ওয়েবসাইটেও আগামী কয়েকদিনের নির্ধারিত ফ্লাইটগুলোর অবস্থা অজানা হিসেবে দেখানো হয়েছে। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা দেন, দক্ষিণ সৌদি আরবের নাজরান বিমানবন্দরের ভেতরে একটি কৌশলগত স্থাপনা দেশীয় প্রযুক্তিতে তৈরি আত্মঘাতী ড্রোন দিয়ে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী সৌদি আরব ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় নিয়মিত ড্রোন উড়ানোর মাধ্যমে সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এর জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। গত মাসে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বাব-আল মানদেব প্রণালী দিয়ে সৌদি সংশ্লিষ্ট জাহাজ চলাচলের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। তাদের দাবি, ইয়েমেনের উপর সৌদি আরবের আরোপিত অবরোধের পাল্টা পদক্ষেপ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা অবরোধের জবাবে অবরোধ নীতির আওতায় এই অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে। এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড এর প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, বাব-আল মানদেব প্রণালী দিয়ে সৌদি সংশ্লিষ্ট জাহাজ চলাচল রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিদিন
গড়ে প্রায় ৩০টি সৌদি সংশ্লিষ্ট জাহাজ চলাচল করলেও বর্তমানে সেই সংখ্যা কমে ১৮টিতে দাঁড়িয়েছে। বিশেষ করে তেলবাহী ট্যাংকার চলাচল প্রায় ৩৯% হ্রাস পেয়েছে বলে বিশ্লেষণে দাবি করা হয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুদের বড় অংশ ব্যবহার করে ফেলেছে বলে দাবি করেছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। এতে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা এবং ভবিষ্যৎ সামরিক পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বিষয়টির সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের তুলনায় যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মজুদের প্রায় ৮০% শেষ হয়ে গেছে। একই সঙ্গে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও ব্যবহৃত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উপর সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কা, এই দুই বিষয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর পরিকল্পিত বৃহৎ পরিসরের হামলা স্থগিত করতে প্রভাবিত করেছে। সিএনএন-এর দাবি, মার্কিন প্রশাসনের অভ্যন্তরে যুদ্ধ দীর্ঘায়িত হলে গোলাবারুদের সরবরাহ ও প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র পুনরায় উৎপাদনে সময় লাগায় ভবিষ্যৎ সংকট মোকাবেলা নিয়ে আলোচনাও জোরদার হয়েছে। তবে এই দাবির সঙ্গে একমত নয় মার্কিন প্রশাসন। পেন্টাগন এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রের মজুদ সংকট নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে গুরুত্ব না দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে এবং বৈশ্বিক নিরাপত্তা দায়িত্ব পালনে কোনো ঘাটতি তৈরি হয়নি। এদিকে যুদ্ধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার, প্রতিরক্ষা প্রস্তুতি এবং ভবিষ্যৎ সামরিক কৌশলের উপর এর প্রভাব নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নজরদারি আরও বাড়বে বলে বিশ্লেষকদের ধারণা। চীনের পিপলস লিবারেশন আর্মি শনিবার ৯৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। ১৯২৭ সালের ১ আগস্ট নানচাং বিদ্রোহের মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়। সেই ছোট বিপ্লবী বাহিনী আজ বিশ্বের অন্যতম আধুনিক সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ২০১২ সালে সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের প্রতিরক্ষা ও সামরিক আধুনিকায়নে বড় ধরনের পরিবর্তন এসেছে। রাজনৈতিক শুদ্ধি অভিযান, দুর্নীতি বিরোধী পদক্ষেপ এবং সেনাবাহিনীর উপর পার্টির নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সামরিক সংস্কারের অংশ হিসেবে কেন্দ্রীয় সামরিক কমিশনের নেতৃত্ব, থিয়েটার, কমান্ড ভিত্তিক অপারেশন এবং বিভিন্ন বাহিনীর সক্ষমতা বৃদ্ধির নতুন কাঠামো গড়ে তোলা হয়েছে। যান্ত্রিকীকরণ, তথ্য প্রযুক্তি নির্ভর যুদ্ধ সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ানো হচ্ছে। চলতি বছর J-35, J-15T এবং KJ-600 ক্যারিয়ার ভিত্তিক যুদ্ধ বিমান আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়েছে, যা পূর্ণাঙ্গ বিমান বাহিনী রণতরী স্ট্রাইক গ্রুপ পরিচালনার সক্ষমতা নিশ্চিত করেছে। গত বছরের সামরিক কুচকাওয়াজে নতুন প্রজন্মের ট্যাঙ্ক, ড্রোন, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, হাইপারসনিক এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। শি জিনপিং বারবার যুদ্ধ জয়ের সক্ষমতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন। এরই অংশ হিসেবে লিয়াওনিং ও শান্তং বিমানবাহী রণতরী প্রথমবারের মতো পশ্চিম প্রশান্ত মহাসাগরে যৌথ মহড়া পরিচালনা করেছে এবং দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। চীন বলছে তাদের প্রতিরক্ষা নীতি সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং সামরিক শক্তি আন্তর্জাতিক শান্তি রক্ষায়ও ব্যবহৃত হচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে স্থায়ী সদস্যদের মধ্যে চীন সর্বাধিক শান্তিরক্ষী পাঠায়। এছাড়া সোমালিয়া উপকূলে জলদস্যু বিরোধী অভিযান, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল থেকে উদ্ধার কার্যক্রম এবং আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় মানবিক চিকিৎসা সহায়তাও PL-এর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভূমিকার অংশ। দক্ষিণ লেবাননে অন্তত 7টি নতুন সামরিক ঘাঁটি এবং কয়েক ডজন কিলোমিটার সামরিক সড়ক নির্মাণ করছে ইসরায়েলি বাহিনী। আজ প্রকাশিত ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেটজ এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নতুন ঘাঁটিগুলোর একটি নির্মাণ করা হয়েছে দক্ষিণ লেবাননের খিয়াম কারাগারের ধ্বংসাবশেষের ওপর। একসময় এই কারাগারটি ইসরায়েল সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে বহু লেবানিজ বন্দীকে আটক ও নির্যাতনের অভিযোগ রয়েছে। ফলে ওই স্থানে সামরিক ঘাঁটি
ঘাট নির্মাণকে প্রতীকী ও কৌশলগত উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। হারেটস জানায়, সামরিক ঘাঁটির পাশাপাশি ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন জুড়ে কয়েক ডজন কিলোমিটার দীর্ঘ নতুন সড়কও নির্মাণ করছে। এসব সড়ক মূলত সেনা, সাঁজোয়াজান ও সামরিক সরঞ্জাম দ্রুত স্থানান্তরের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বুধবার ঘোষণা করেছে যে তারা লোহিত সাগরের উত্তরাঞ্চলে ইয়ানবো উপকূলের কাছে সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার ওয়াফাকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুথি সংশ্লিষ্ট বাহিনীর দাবি, হামলায় জাহাজটি নির্ভুলভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, যদিও এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, 22 জুলাই থেকে সৌদি আরবের বিরুদ্ধে লোহিত নৌ অবরোধ শুরুর পর এটি 8ম সৌদি তেলবাহী ট্যাঙ্কার যা তাদের অভিযানের লক্ষ্যবস্তু হয়েছে। তিনি আরও দাবি করেন, ইয়েমেনি বাহিনী এ পর্যন্ত 29টি সৌদি তেলবাহী জাহাজের চলাচল বাধাগ্রস্ত করেছে। এসব জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করে লোহিত সাগর ও আরব সাগরের দিকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সারি জানান, উত্তর লোহিত সাগরে ইয়েমেনি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে আরও বিস্তৃত করা হবে। তার ভাষায়, সমস্ত নৌপথ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। ইয়েমেনি বাহিনীর দাবি, সৌদি আরব দীর্ঘদিন ধরে ইয়েমেনের উপর যে অবরোধ আরোপ করেছে তার জবাব হিসেবেই এই নৌ অবরোধ কার্যকর করা হচ্ছে। তারা এটিকে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে পরিচালিত অন্যায় অবরোধের প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে। ঘটনাটি লোহিত সাগর অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। সাম্প্রতিক মাসগুলোতে এই গুরুত্বপূর্ণ নৌপথে হামলা ও পাল্টা হামলার ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে এবং বুধবারই একটি সমঝোতা হতে পারে। তিনি জানান, মঙ্গলবার সারাদিন আলোচনা হয়েছে এবং আলোচকরা খুব ভালো একটি দিন কাটিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে ওমান ও ইরানের মধ্যে হরমুজ দিয়ে জাহাজ চলাচল বাড়ানোর আলোচনায় যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, 3 পক্ষ 60 দিনের অন্তর্বর্তী নিরাপদ নৌ চলাচল চুক্তির কাছাকাছি পৌঁছেছে। এই চুক্তির লক্ষ্য হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি জোরদার করা এবং পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করা। তবে ট্রাম্প আলোচনার পাশাপাশি কঠোর ও সতর্ক বার্তাও দিয়েছেন। ফক্স নিউজকে তিনি বলেন, হরমুজ খুব দ্রুত খুলবে, না হলে তারা কঠিন আঘাতের মুখে পড়বে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। তবে কাতার জানিয়েছে, উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি টেলিফোনে ট্রাম্পের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। মঙ্গলবার ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নাবিক নিখোঁজ হন। একই দিনে ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে একটি ভারতীয় জাহাজও ডুবে যায়। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী পুনরায় নিরাপদভাবে চালু করতে সমঝোতা হলে তা বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এক অবহিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। সূত্রটি স্পষ্ট করে বলেছে, এই আলোচনা কেবল উপকূলবর্তী 2 দেশের মধ্যে নিরাপদ নৌ চলাচল এবং প্রণালীর ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়েই সীমাবদ্ধ। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। একই সঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মন্তব্য করেন, এ বিষয়ে একটি সমঝোতা আজ অথবা আগামীকাল চূড়ান্ত হতে পারে। তবে ইরানের সর্বশেষ বক্তব্য ওয়াশিংটনের এ ধরনের মন্তব্যের সঙ্গে স্পষ্ট অমিল তৈরি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবাহিত হয়। ফলে এই প্রণালীকে ঘিরে যে কোনো কূটনৈতিক অগ্রগতি বা উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে। এদিকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন দাবি করেছে, তারা উত্তর লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার ওয়াফা
রাফাকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। হুথিদের দাবি হামলাটি সফলভাবে পরিচালিত হয়েছে এবং এটি সৌদি আরবের বিরুদ্ধে তাদের চলমান নৌ অবরোধ অভিযানের অংশ। হরমুজ প্রণালী নিয়ে কূটনৈতিক তৎপরতা এবং লোহিত সাগরে হুথিদের নতুন হামলার দাবির ফলে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। ইরানের পার্লামেন্টারি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন উপস্থিতির অবসান সময়ের ব্যাপার মাত্র। তিনি দাবি করেন, শুধু অঞ্চল থেকেই নয়, যেসব দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির আতিথ্য দিচ্ছে সেখান থেকেও একদিন মার্কিন বাহিনীকে চলে যেতে হবে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে একটি ছবি প্রকাশ করে আজিজি লেখেন, সেই দিন খুব বেশি দূরে নয় যখন তোমাদের শুধু এই অঞ্চল থেকেই নয়, বরং যেসব দেশ আজ তোমাদের সন্ত্রাসী ঘাঁটির আশ্রয় দিচ্ছে সেখান থেকেও বহিষ্কার করা হবে। তিনি আরও বলেন, সেদিন তোমাদের বিদেশে সামরিক ঘাঁটি পরিচালনার জন্য যে বিপুল সম্পদ ব্যয় করো তা নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যয় করতে বাধ্য হবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সামরিক পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং এ উপস্থিতির অবসান অনিবার্য। আজিজির এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে উপসাগরীয় অঞ্চল, লোহিত সাগর এবং বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি ঘিরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়েন নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য জোরালো হয়েছে। ইরানি এই আইন প্রণেতা তার বক্তব্যে ইঙ্গিত দেন যে ওয়াশিংটনের আঞ্চলিক সামরিক কৌশল দীর্ঘমেয়াদে টেকসই হবে না। তার দাবি, মধ্যপ্রাচ্যের দেশগুলো একসময় বিদেশি সামরিক উপস্থিতি প্রত্যাখ্যান করবে এবং যুক্তরাষ্ট্রকে অঞ্চল ছাড়তে বাধ্য করবে। সৌদি আরবের মন্ত্রিসভা ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেছে। যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সৌদি মন্ত্রীরা পুনর্ব্যক্ত করেন যে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং উত্তেজনা কমাতে আলোচনার কোনো বিকল্প নেই। বৈঠকে সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, রিয়াদের নীতিগত অবস্থান সবসময় সংলাপকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে। একই সঙ্গে চলমান সংঘাত বন্ধে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সমাধানের পথ সুগম করতে আন্তর্জাতিক প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। মন্ত্রীরা মনে করেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ। এই অবস্থান এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে আলোচনায় অগ্রগতির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় একটি সম্ভাব্য সমঝোতার বিষয়ে আলোচনা এগিয়ে চলছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে পারে। এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি সহ দেশটির শীর্ষস্থানীয় সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা নিহত হন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইয়েমেন উপকূলে গোলার আঘাতে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ সাগরে ডুবে গেছে। তবে জাহাজে থাকা 14 আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতের নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। MSV ফাইজ নূরে আউলিয়া নামের ওই জাহাজের 14 আরোহীর মধ্যে 13 জনই ভারতের নাগরিক। এ উস্কানিমূলক হামলার তীব্র নিন্দা জানিয়ে সোনোয়াল বলেন, ওই অঞ্চলে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তবে ঠিক কারা এ হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। লোহিত সাগরে চলাচলকারী জাহাজের উপর একের পর এক হামলার সর্বশেষ ঘটনা এটি। হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর থেকে কিছু তেলবাহী জাহাজ বিকল্প পথ হিসেবে লোহিত সাগর ব্যবহার করে আসছিল। এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলাকে গভীর উদ্বেগজনক আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে নিশানা করা অবশ্যই বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন মেনে এই অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় অবাধ ও নির্বিঘ্ন জাহাজ চলাচল এবং বাণিজ্য যত দ্রুত সম্ভব পুনরুজ্জীবিত করা জরুরি।
এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা প্রশমনে কাতার আগের মতোই সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে কাতার বিশেষভাবে ওমানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন করছে এবং আগামী কয়েক ঘণ্টা বা কয়েকদিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তারা আশাবাদী। আল জাজিরার বরাতে আল আনসারি বলেন, বর্তমানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না, তবে মধ্যস্থতাকারীরা একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন খসড়া চুক্তি আদান প্রদান করছেন। তার ভাষায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই ধরনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের প্রধান লক্ষ্য হল নতুন করে উত্তেজনা সৃষ্টি ঠেকানো, হরমুজ প্রণালীকে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা এবং বিরোধী পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক সংলাপের পথ আবারও উন্মুক্ত করা। কাতার কোনোভাবেই এই অঞ্চলে আরও বড় ধরনের সামরিক উত্তেজনা দেখতে চায় না। আল আনসারি আরও জানান, কাতার আঞ্চলিক অংশীদার দেশগুলোর পাশাপাশি সংঘাতে জড়িত পক্ষগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করা যায়। তার মতে, যুদ্ধ বা সামরিক পদক্ষেপ নয়, বরং আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব। হামাস প্রথমবারের মতো শর্ত সাপেক্ষে ধাপে ধাপে অস্ত্র সমর্পণের নীতিগত সম্মতি জানিয়েছে। তবে এই সম্মতি নিঃশর্ত নয়, বরং তারা বলছে, অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তির মৌলিক শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। হামাসের দাবি অনুযায়ী ইসরায়েলকে বর্তমানে গাজার প্রায় ৭০% এলাকার উপর কার্যকর সামরিক নিয়ন্ত্রণ থেকে সরে এসে পূর্ব নির্ধারিত ইয়েলো লাইন সংলগ্ন প্রায় ৫৩% এলাকায় ফিরে যেতে হবে। একই সঙ্গে প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক মানবিক ত্রাণ গাজায় প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। হামাসের অবস্থান হলো, এসব শর্ত বাস্তবায়িত হলে তারা ধাপে ধাপে অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। তবে সেই অস্ত্র ইসরায়েলের কাছে কিংবা কোনো বিদেশি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হবে না, বরং একটি ফিলিস্তিনি ন্যাশনাল কমিটির কাছে দেয়া হবে। এই কমিটি গাজার প্রশাসন পরিচালনা করবে, পুলিশ বাহিনী গঠন করবে এবং ভারী অস্ত্র নিজেদের নিয়ন্ত্রণে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নিয়মিত অস্ত্র ব্যবহারের সুযোগ দেবে। তবে ইসরায়েল ইতিমধ্যেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা গাজা থেকে উল্লেখযোগ্য পরিমাণ সেনা প্রত্যাহার, ৫৩% এলাকায় ফিরে যাওয়া কিংবা প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের মতো শর্ত মেনে নিতে রাজি হয়নি। ফলে হামাসও তাদের ঘোষিত অবস্থান অনুযায়ী অস্ত্র সমর্পণের কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি। অর্থাৎ এই প্রস্তাব আপাতত কাগজেই সীমাবদ্ধ থাকছে। তারপরও বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ ফিলিস্তিনি ইতিহাসবিদ মোহাম্মদ শাহাদা এই সিদ্ধান্তকে হামাসের পক্ষ থেকে বিশাল সমঝোতা বা মেজর কম্প্রোমাইজ হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে, অতীতে হামাস কখনোই অস্ত্র সমর্পণের প্রশ্নে এমন নমনীয়তা দেখায়নি এবং এ ধরনের প্রস্তাব আলোচনার পর্যায়েও নিতে অনাগ্রহী ছিল। সেই বিবেচনায় বর্তমান অবস্থান তাদের দীর্ঘদিনের নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। আসলে হামাস বহু বছর ধরেই গাজার সরাসরি শাসনভার থেকে সরে দাঁড়াতে আগ্রহী ছিল। এমনকি ৭ অক্টোবরের ঘটনারও আগে তারা বিভিন্ন সময়ে গাজা পরিচালনার দায়িত্ব অন্য একটি জাতীয় ঐক্যমত্য ভিত্তিক প্রশাসনের হাতে তুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তাদের দৃষ্টিতে গাজার প্রশাসনিক দায়িত্ব ছিল এক ধরনের রাজনৈতিক ফাঁদ, অবরোধ, অর্থনৈতিক সংকট ও মানবিক বিপর্যয়ের মধ্যে একটি ছোট ভূখণ্ড শাসন করতে গিয়ে সংগঠনটি ক্রমাগত জন অসন্তোষের মুখে পড়ছিল। তাই তারা বিভিন্ন সময়ে ফাতাহর সঙ্গে সমঝোতা, জাতীয় ঐক্যের সরকার কিংবা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। হামাসের অভিযোগ, এসব উদ্যোগ বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। তাদের দাবি, প্রতিবারই কোনো না কোনো রাজনৈতিক সমঝোতা বা নির্বাচনী প্রক্রিয়া ভেস্তে গেছে। হামাসের দৃষ্টিতে ইসরায়েল চাইতো তারা গাজার প্রশাসনিক দায়িত্বে আটকে থাকুক,
অবরোধ ও সংকটের দায় বহন করুক এবং বৃহত্তর ফিলিস্তিনি জাতীয় আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সুযোগ না পাক। এই বিশ্লেষণ অনুযায়ী ৭ই অক্টোবরের অপারেশন আল আকসা ফ্ল্যাট ছিল দীর্ঘদিনের সেই অচলাবস্থা ও রাজনৈতিক বাস্তবতা ভাঙার একটি চূড়ান্ত প্রচেষ্টা। তবে গাজার প্রশাসন ছেড়ে দেওয়ার বিষয়ে নমনীয় হলেও অস্ত্র সমর্পণের প্রশ্নে হামাস বরাবরই কঠোর অবস্থানে ছিল। তাদের বক্তব্য ছিল ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও পুনর্গঠন, একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং জনগণের ভোটে নির্বাচিত ঐক্যমতের সরকার গঠনের পর যদি একটি জাতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় তাহলে হামাসের সদস্যরা সেই বাহিনীতে অন্তর্ভুক্ত হতে পারে। সে অবস্থায় আলাদা সামরিক কাঠামো বজায় রাখার প্রয়োজন থাকবে না। কিন্তু সেই রাজনৈতিক প্রক্রিয়া কখনো বাস্তবায়িত না হওয়ায় হামাস অতীতে অস্ত্র সমর্পণে সম্মত হয়নি। বর্তমান অবস্থানকে তাই অনেক বিশ্লেষক একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখছেন। এর পেছনে কয়েকটি কারণ কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে গাজার সাধারণ মানুষ চরম হতাশা, আন্তর্জাতিক চাপ, বিশেষ করে কাতার, মিশর ও তুরস্কের ধারাবাহিক মধ্যস্থতা ও কূটনৈতিক উদ্যোগ, সম্ভাব্য রাজনৈতিক আশ্বাস এবং একই সময়ে আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের কারণে ইরানের মনোযোগ অন্যদিকে সরে যাওয়ায় হামাসের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে এই অবস্থান পরিবর্তনের পরও বাস্তবে সমঝোতার সম্ভাবনা এখনও সীমিত, কারণ হামাস যে শর্তগুলোর কথা বলছে সেগুলো মেনে নেওয়ার কোনো ইঙ্গিত এখনও পর্যন্ত ইসরায়েল দেয়নি। ফলে অস্ত্র সমর্পণের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনাও আপাতত ক্ষীণ। তবুও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি গাজার সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হতে পারে। দীর্ঘদিন ধরে যে সংগঠন অস্ত্র সমর্পণের প্রশ্নে অনড় অবস্থানে ছিল, তাদের পক্ষ থেকে প্রথমবারের মতো নির্দিষ্ট রাজনৈতিক ও নিরাপত্তাগত শর্ত পূরণের বিনিময়ে ধাপে ধাপে হস্তান্তরের নীতিগত সম্মতি নিঃসন্দেহে আলোচনার নতুন একটি বাস্তবতা তৈরি করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।